এখানে বিতর্কিত চেয়ারম্যান ছিলেন, যিনি এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রতিনিয়ত ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয়েছে, প্রতিনিয়ত সংখ্যালঘু প্রতিনিয়ত এখানকার ইট ভাটা এবং শিল্প কলকারখানাকে চাঁদা দিতে হয়েছে। আমি কথা দিচ্ছি, আপনাদের আগামীতে আর কাউকে কোনো চাঁদা দেওয়া লাগবে না। বাংলাদেশের মানুষের আইনের শাসন, বাংলাদেশের মানুষ বাংলাদেশী পরিচয়ে নিশ্চিত নির্ভাবনায় জীবনযাপন করবে নিশ্চিত করতে চেয়ে আমার দল বিএনপি ৬ শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছে। তাদের লাশটিও আজ পর্যন্ত তার প্রিয়জন খুঁজে পায়নি। কবে মারা গেছে সংবাদটিও পরিবারের কাছে নেই, অর্থাৎ মৃত্যুবার্ষিকীর একটি আয়োজন করবার সুযোগও তার পরিবার কোথাও পায়নি। কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবার সুযোগ তাদের সন্তানরা পায়। আমার ৫,০০০-এর উপর নেতা কর্মীকে এই দেশে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে বিএনপি করবার অপরাধী। এই যশোর জেলায় আমার ৯৭ জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে শুধু বিএনপি করবার অপরাধী। সারা বাংলাদেশে ৬০ লক্ষ বিএনপি নেতা কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার জেলখানায় করা হয়েছে। আমার বিরুদ্ধে মূল মামলা হচ্ছে ৬৮টা, নড়াইল, যশোর এবং ঢাকা মিলে, যার কোনোটি ২টা হয়েছে, যার কোনোটি ৩টে হয়েছে, যার কোনোটি ৪টে হয়েছে। তার সংখ্যা, মূল সংখ্যা ভেঙে এখন ১৭৬টি মামলায় পরিণত হয়েছে। বুঝতে হবে, এরপরও আমাদের কোনো দুঃখ নেই। ৭বার আমার বাড়ি ভাঙাচুর করা হয়েছে। দরাটানায় প্রকাশ্য দিবালোকে আমার গাড়ি হামলা করে আমাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে। আমার বাড়িতে ৭বার হামলা করা হয়েছে আমার অন্য নেতৃবৃন্দের বাড়ি। আমার দলীয় কার্যালয় ৫বার ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরেও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী, জিয়াউর রহমান আদর্শ আমার হৃদয়ে প্রথিত। আমি তারেক রহমানের নির্দেশে রাজনীতি করি বলেই আমি বলতে পারি এবং বলতে পেরেছি, আজ সময় প্রতিশোধের নয়, আজ সময় ক্ষমা করবার। আমরা যখন ১৭ বছর ধৈর্য ধারণ করতে পেরেছি, সৃষ্টিকর্তা আর যে কদিন বাঁচিয়ে রাখবেন আমরা সেই কয়েকদিন ধৈর্য ধারণ করতে পারি। কারোর উপর আমাদের কোনো রাগ, কারোর উপর আমাদের ক্ষমা নেই, কারণ সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা কবুল করেছেন বলেই আজকে আওয়ামী লীগকে এত নির্মম ভাবে, এত লজ্জাকর ভাবে আমি আমার দিদি, বৌদি, দাদাদেরকে আশ্বস্ত করছি, যে কথাটি আমার এই দাদা বলেছেন, আপনারা নরেন্দ্রপুর ইন্ডিয়ার মানুষ, আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি, বাংলাদেশের সবুজ পাসপোর্ট ধারণ করেন, আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমার বিএনপির নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদেরকে অনুসরণ করবে, যাতে কোনো দুষ্কৃতি করে, যাতে কোনো চক্রান্ত করে, যাতে আমাদের গুন্ডাবাহিনী আপনাদের দিকে চোখ তুলে না তাকায়। দেখে বলবো, রূপদিয়া বাজারে আপনাদের নিশ্চিন্তে ব্যবসা করবেন। ইট ফেকা মানিক সমিতির নেতৃবৃন্দকে বলবো, আপনারা নিরাপদে আপনাদের ব্যবসা পরিচালনা করবেন। আমি জানি এখানে একটি বিতর্কিত চেয়ারম্যান ছিলেন, যিনি এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রতিনিয়ত ব্যবসায়ীদেরকে চাঁদা দিতে হয়েছে, প্রতিনিয়ত সংখ্যালঘু প্রতিনিয়ত এখানকার ইট ভাটা এবং শিল্প কলকারখানাকে চাঁদা দিতে হয়েছে। আমি কথা দিচ্ছি, আপনাদের আগামীতে আর কাউকে কোনো চাঁদা দেওয়া লাগবে না। বিশ্বাস করি আমার নাম্বার আপনাদের অনেকের কাছে রয়েছে। আমার নেতা কর্মীরা আপনাদেরকে সুরক্ষা দিচ্ছেন, সুরক্ষা দিবেন, যদিও দায়িত্বটি আমাদের নয়। আমরা সরকারের পর্যায়ে নেই, আমরা কোনো জনপ্রতিনিধি নয়। তারপরও কেন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি, কারণ এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করেছেন, এই প্রাথমিক সময়ে জেলা প্রশাসনের, পুলিশ প্রশাসনের স্বাভাবিক কাজ করছেন না কিংবা করতে পারছেন না, তাদের মধ্যে জড়তা কাজ করছে। তাদের অতীতের জানতে পারেন না, ঠিক হয়তো আমার চেহারার সাথে অনেকে পরিচিত নয়, কিন্তু আমার বিশ্বাস আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের নাম আপনারা সকলে জানেন। তার সাথে হয়তো আপনাদের সকলেরই পরিচয় ছিল। আমার রাজনৈতিক পরিচয়ের পরে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি একটু বলতে পারি, যারা তরিকুল ইসলামকে চিনতেন, যারা তরিকুল ইসলামকে জানতেন, তারা নিশ্চয়ই একবারকে স্বীকার করবেন যে তরিকুল ইসলাম ছিলেন আপাত মস্তক একজন অসাম্প্রদায়িক ব্যক্তি।
তিনি মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করার শিক্ষাটা তার পরিবার থেকে পেয়েছিলেন, তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছিলেন। কেউ কোনোদিন বলতে পারবে না তরিকুল ইসলাম মানুষকে রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে ভিন্ন চোখে দেখেছেন কিংবা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে ভিন্ন চোখে দেখেছেন। আমি সেই তরিকুল ইসলামের রক্ত আমার শরীরে বহমান। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনি ধানের শীষে ভোট দেন, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান নাকি বৌদ্ধ, এটি আমার বিবেচ্য বিষয় নয়। এবং সেই পরিচয়টুকু আপনার সুস্থ এবং নিরাপদে এই বাংলাদেশের মাটিতে বসবাস করবার জন্য যথেষ্ট। সহযোগিতাবৃন্দ, 17 বছর যাবৎ একটি জগদ্দল পাথর বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বুকের উপর চেপে বসেছে। একটি সময় মনে হয়েছিল হয়তোবা যে শেখ হাসিনা অবরত্ব লাভ করছে, অর্থাৎ তার অসুস্থতা, তার মৃত্যু কখনোই তাকে স্পর্শ করতে পারে। এই মৃত্যু শারীরিক মৃত্যু নয়, আমি রাজনৈতিক মৃত্যুর কথা বলছি। গত 17 বছর যাবৎ, অর্থাৎ 2008 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের পর থেকেই আমরা আন্দোলন করে আসছিলাম বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। আমাদের নেত্রী বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলতে কি বোঝায়, এটি বাংলাদেশের মানুষ সেদিন বোঝে। কিন্তু যখন বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে থাকলো, যখন আমরা দেখলাম এই সুরক্ষা দিতেও যারা ব্যর্থ হবে তাদেরকে আমাদের দলের প্রয়োজন নেই। আজ এটি আমাদের ইমানি দায়িত্ব। আজ এই জনগণ